নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আরও একবার নরেন্দ্র মোদী প্রমাণ করে দিলেন কেন তিনি সবার হৃদয় জয় করে নেন। আরও একবার তিনি বুঝিয়ে দিলেন কেন তাকে হারানো অসম্ভব। অন্তত এই দেশে তার সমকক্ষ এখনো পর্যন্ত কেউ আসেইনি। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। আপনারা জানেন আজ অযোধ্যায় মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্বোধন অনুষ্ঠান ছিল। অযোধ্যায় আজ থেকে শুরু হয়ে গেল কিন্তু এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা কিন্তু ধাপে ধাপে আরও বাড়বে। প্রথমত এখানে একটা দুটো এরোপ্লেন নামবে, এখন ওই দিল্লি থেকে ফ্লাইট আসবে, এরপরে ন্যাশনাল ওয়াইজ সব জায়গা থেকে হবে, এরপরে ইন্টারন্যাশনালি হবে। অর্থাৎ এই এয়ারপোর্টটা কিন্তু আগামী দিনে মনে হয় যেভাবে যাচ্ছে, যেভাবে এগোচ্ছে সব কিছু, তাহলে দিল্লি এয়ারপোর্টকেও কিন্তু ছাপিয়ে যেতে পারে। কারণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা তৈরি হচ্ছে, এই মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কিন্তু আগামী দিনে একটা অন্য কিছু মাত্রা নিয়ে আসবে, আর যেটা আমার মনে হয় দিল্লির এয়ারপোর্টকে ছাপিয়ে যাবে। আর এর সঙ্গে সঙ্গে কিন্তু অদ্ভুতভাবে একটা জিনিস হবে, সেটা হচ্ছে মহর্ষি বাল্মীকি কে, এটা ইন্টারন্যাশনালি সবাই জেনে যাবে। কারণ সবাই খোঁজ করবে প্লেনটা নামবে ভারতবর্ষে কোথায়, না মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ফলত গোটা বিশ্ব জানবে মহর্ষি বাল্মীকি কে ছিলেন। আজকে রাম মন্দিরের সমস্ত কিছু হচ্ছে, সেখানে মহর্ষি বাল্মীকিকে বাদ দিলে রামায়ণই তৈরি হয় না। সেই মহর্ষি বাল্মীকিকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে আজকে মহর্ষি বাল্মীকি এয়ারপোর্টের উদ্বোধন হলো। সেই উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে নরেন্দ্র মোদী যে কথাগুলো বললেন না, সেখানে বুঝিয়ে দিলেন তিনি যে তাকে হারানো কেন অসম্ভব। কেন তিনি সাধারণ মানুষ, অর্থাৎ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে একদম যারা গবেষক টাইপের মানুষ আছেন তারা, এবং তার সঙ্গে সঙ্গে যারা দেশকে ভালোবাসেন, অর্থাৎ বিপ্লব, ইতিহাস, স্বাধীনতা ইতিহাস, এতে যারা বিশ্বস্ত বা বিশ্বাস করেন, তারা প্রত্যেকেই কেন নরেন্দ্র মোদীকে আঁকড়ে ধরেন। কেন দেশের মধ্যে নরেন্দ্র মোদী সমগোত্রীয় কেউ আর উঠে আসছে না, বিরোধী পক্ষের কাউকেই দেখা যায় না। কেন? তার কারণ হচ্ছে, না আমি বলবো না, আপনি শুনুন উদ্বোধনী অনুষ্ঠানে মোদীজি কি বলছিলেন, শুনুন। आप सभी का हृदय से आभार व्यक्त करता हूं। मेरे साथ बोलिए, सियावर रामचंद्र की, सियावर रामचंद्र की, सियावर रामचंद्र की। देश के इतिहास में 30 दिसंबर की यह तारीख बहुत ही ऐतिहासिक रही है। आज के ही दिन 1943 में नेताजी सुभाष चंद्र बोस ने अंडमान में झंडा फहराकर भारत की आजादी का जयघोष किया था। आजादी के आंदोलन से जुड़े ऐसे पावन दिवस पर आज हम आजादी के अमृत काल के संकल्प को आगे बढ़ा रहे हैं। आज विकसित भारत के निर्माण को गति देने के अभियान को अयोध्या नगरी से नई ऊर्जा मिल रही है। आज यहां 15,000 करोड़ रुपए से अधिक के विकास कार्यों का शिलान्यास और लोकार्पण हुआ है। इंफ्रास्ट्रक्चर से जुड़े ये काम आधुनिक अयोध्या को देश के नक्शे पर फिर से गौरव के साथ स्थापित करेंगे। कोरोना जैसी वैश्विक महामारी के बीच ये कार्य अयोध्या वासियों के अथक परिश्रम का परिणाम है। मैं सभी अयोध्या वासियों को
इन परियोजनाओं के लिए अनेक अनेक बधाई देता हूं। मेरे परिवारजनों, दुनिया में कोई भी देश हो, अगर उसे विकास की नई ऊंचाई पर पहुंचना है तो उसे अपनी विरासत को संभालना ही होगा। हमारी विरासत हमें प्रेरणा देती है, हमें सही मार्ग दिखाती है। इसलिए आज का भारत पुरातन और नूतन दोनों को आत्मसात करते हुए आगे बढ़ रहा है। एक समय था जब यही अयोध्या में रामलला टेंट में विराजमान थे। आज पक्का घर सिर्फ रामलला को ही नहीं, बल्कि पक्का घर देश के 4 करोड़ गरीबों को भी मिला है। आज भारत अपने तीर्थों को भी संवार रहा है, तो वहीं डिजिटल टेक्नोलॉजी की दुनिया में भी हमारा देश छाया हुआ है। आज भारत काशी विश्वनाथ धाम के पुनर्निर्माण के साथ ही देश में 30,000 से ज्यादा पंचायत भवन भी बनवा रहा है। आज देश में सिर्फ केदार धाम का पुनरुद्धार ही नहीं हुआ है, बल्कि 315 से ज्यादा नए मेडिकल कॉलेज भी बने हैं। आज देश में महाकाल महालोक का निर्माण ही नहीं हुआ है, बल्कि हर घर जल पहुंचाने के लिए पानी की 2 लाख से ज्यादा टंकियां भी बनवाई है। हम चांद, सूरज और समुद्र की गहराइयों की भी नाप रहे हैं, तो अपनी पौराणिक मूर्तियों को भी रिकॉर्ड संख्या में भारत वापस ला रहे हैं। आज के भारत का मिजाज यहां अयोध्या में स्पष्ट दिखता है। आज यहां प्रगति का उत्सव है, तो कुछ दिन बाद यहां परंपरा का उत्सव भी होगा। आज यहां विकास की भव्यता दिख रही है, तो कुछ दिनों बाद यहां विरासत की भव्यता और दिव्यता दिखने वाली है। यही तो भारत है। विकास और विरासत की यही साझा ताकत भारत को 21वीं सदी में सबसे आगे ले जाएगी। শুনলেন আমি কেন বলছিলাম বলুন তো যে সবাই তাকে ভালোবাসে? তার কারণ হচ্ছে তিনি বুঝিয়ে দিলেন আজকে কোন দিন ছিল। আজকে ছিল 30শে ডিসেম্বর, তাই তো? তিনি কিন্তু বুঝিয়ে দিলেন যে 30শে ডিসেম্বর 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কি করেছিলেন, অর্থাৎ সেই আন্দামানের 2 দ্বীপ মনে আছে? এ সবই কিন্তু আমরা জেনেছিলাম মোদিজি ক্ষমতায় আসার পরে, তাই না? চন্দ্রকুমার বোস যিনি এখন তৃণমূলে চলে গেছেন বা তৃণমূলের হয়ে আর কি কথা বলছেন, জানি না গেছেন কিনা, রাজনীতি করছেন কিনা, সেই চন্দ্রকুমার বসু কিন্তু একদিন স্বীকার করেছিলেন যে হ্যাঁ মোদিজি সবকিছু সম্মান দিয়েছিলেন। যাই হোক, তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে যোগ্য সম্মান দেওয়ার জায়গা সবসময় থাকে নরেন্দ্র মোদী। তো আজকের দিনটা ওই জন্য বাছা হয়েছিল। এটা কোনো দিনক্ষণ দেখে ভালোভাবে বাছা হয়েছিল, কারণ বিরোধীরা জানতেই না কেন করা হয়েছে। তিনি পরিষ্কার করে দিলেন আজকের দিনটা কেন মহত্বপূর্ণ ছিল এবং কেন আজকের দিনটাকে অর্থাৎ 30শে ডিসেম্বর কেন বাঁচা হলো। বোঝা গেল? এটা তো গেল একটা দিক। তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু আরো একটা দিক বোঝালেন। একদিকে যেরকম মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাম দিয়েছেন, একদিকে যেরকম অযোধ্যা নিয়ে কথা চলছে, একদিকে যেরকম রামলালা অর্থাৎ আমাদের সকলের আরাধ্য ভগবান শ্রী রামচন্দ্র তার
নতুন জায়গা, তার যে জন্মভূমি, সেখানে মন্দির তৈরি হয়েছে, ভব্য মন্দির, সেখানে তার প্রাণ প্রতিষ্ঠা হবে, অর্থাৎ সেখানে তিনি যাবেন, তার মাথার উপর ছাদ থাকবে। ঠিক একইভাবে 4 কোটি রাম ভক্ত সাধারণ মানুষ, অর্থাৎ আম পাবলিক, যারা গরিব মানুষ, তারা প্রত্যেকেই মাথার উপর ছাদ পেয়ে গেছেন। অর্থাৎ শুধু রামলালা ছাদ পাচ্ছেন না, মোদিজি কিন্তু গরিব মানুষের মাথায় ছাদ দিয়েছেন। শুধু এই রাজ্যে একটু গন্ডগোল হয়ে গেছে, কারণ এই রাজ্যের এই তৃণমূল কংগ্রেস সরকার এই স্টিকার চেঞ্জ করতে গিয়ে নিজেদের বলতে গিয়ে গরিব মানুষকে বঞ্চিত করে ফেলেছে। তাই বঞ্চনার শিকার এই রাজ্যে আছে, কিন্তু অন্যান্য রাজ্যে মানুষ পেয়েছে। 4 কোটি মানুষ উপকৃত। তাদের চোখে মোদিজি কিন্তু ভগবানেরই আরেক রূপ, কারণ তাকে সবাই সেভাবেই দেখছে। কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই আবাস যোজনার প্রত্যেকটা ঘর তার মাথার উপর ছাদ করে দিয়েছে। গরিব মানুষ কিন্তু এটাতে অনেকটা আশীর্বাদ করে। একদম ফ্ল্যাটের মধ্যে বসে থাকা মানুষ হয়তো বুঝবেন না যে গরিব মানুষের মনের ভেতর থেকে কি বেরোয়। প্রশ্ন করুন কোনো গরিব মানুষকে, বলে দেবে। যখন তার মাথার উপর টিনের চাল বা টালির চাল বা খড়কুটো দেওয়া চালটা উড়ে যায়, তার বদলে একটা সুন্দর ছাদ ওঠে যেখান থেকে তার বাড়িতে জল পড়বে না, তার কত ভালো লাগে। তার আশীর্বাদ, তার ভোট নরেন্দ্র মোদীর দিকেই যাবে, এটাই স্বাভাবিক। তাই তিনি বললেন কিন্তু যে একদিকে যেরকম রামলালা পাচ্ছে তার ঘর, তেমনি 4 কোটি মানুষ পেয়েছে। একদিকে যেরকম মন্দিরের কাজ হচ্ছে, অন্যদিকে তেমনি প্রগতিও হচ্ছে। অর্থাৎ প্রগতিও চলছে, মন্দিরের কাজও চলছে, অর্থাৎ এক ধারে সব কিছু চলছে। তার সঙ্গে সঙ্গে তার এই রাম মন্দির এবং রাম মন্দির সংলগ্ন এলাকায় যেভাবে উন্নতি হবে বলে তিনি বলেছেন, সে পুরো ভিডিওটা যদি আমি আপনাদের সামনে আনি অনেক বড় হয়ে যাবে, তাই আনলাম না। কিন্তু মনে রাখবেন, আমি আপনাদের বলেছিলাম যে অযোধ্যায় এই যে রাম মন্দির হচ্ছে, এর ফলে কিন্তু ব্যবসা বাড়বে। এটা স্বাভাবিক, এটা আপনিও বলবেন যে ব্যবসা বাড়বে, বাণিজ্য হবে, এবং চারিদিকে যেভাবে লোক সংখ্যা আসবে, যেভাবে লোকজন আসবে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার ফলে যেভাবে বাইরে থেকে লোকেরা আসবে, অটোমেটিক হয়েতে অযোধ্যা কিন্তু বেশ বড় জায়গা তৈরি হয়ে যাবে। অর্থাৎ ছোটোখাটো ব্যবসা চারিদিকে ভর্তি হয়ে যাবে, মানে সাধারণ মানুষের কিন্তু রোজগারের জায়গাটাও বাড়লো। একদিকে মন্দির, আরেকদিকে রোজগারের জায়গা, সবই কিন্তু সম্ভব হচ্ছে আজকে নরেন্দ্র মোদীর জন্য, অর্থাৎ বিজেপির জন্য। আর আজকে কিন্তু গোটা দেশ জুড়ে আওয়াজ উঠছে একটাই যে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী জিন্দাবাদ। কারণ মোদী ছিল বলেই সব কিছু হচ্ছে, এটাই বাস্তব সত্যি। কারণ কংগ্রেস এতদিন ছিল, তারা কেউ কোনোদিন মন্দির করার কথা ভাবেইনি। ভেবেছিল কি? উল্টে কপিল সিব্বাল থেকে শুরু করে সবাই রামের কোনো অস্তিত্ব নেই প্রমাণ করার চেষ্টা করেছিল। এমনকি রাম সেতু ভেঙে দেওয়ার কাজেও তারা হাত পাকাতে গিয়েছিল। এটা নিয়ে আমার একটা প্রতিবেদন আছে, দেখে নেবেন। তো সেরকম বলা, সেরকম দেখানো এই রাজ্যের অন্যান্য দলগুলো যারা কোনোদিন চায় না রাম মন্দির হোক, তারা আজকে বেকায়দায় পড়ে যাচ্ছে। কারণ শুধু মোদিজি ধর্মের কথা বলছেন না, পেটের কথাও বলছেন। অনেকে বলেন না শুধু ধর্ম করলে কি খাওয়া জুটবে? খাওয়া খাওয়া খাওয়া, এখানে মন্দির করে কিন্তু খাওয়াও জুটবে অনেকের। খাওয়া জুটবে না? খাওয়া জুটবে। যেভাবে দুর্গাপুজো হয়, অনুষ্ঠান হয়, অনুষ্ঠান হলে বহু মানুষের পেট ভরে, কারণ বহু মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এই পুজো কেন্দ্র করে। যে সোলার মালা তৈরি করে বা সোলার ফুল তৈরি করে বা সোলার সব কিছু করে, চাঁদ মালা করে, ঘোড়ে মালা করে, তাহলে যেরকম সংসার চলে, তেমনি ঢাক বাজানো ঢাকিরও সংসার চলে পুজোকে কেন্দ্র করে। তাই অযোধ্যায় রাম মন্দিরকে কেন্দ্র করে অনেক কিছু হবে। অনেকের চোখে জল, গরিব মানুষের চোখের জল মুছবে, আর সেটা চেষ্টা করে যাচ্ছেন মোদিজি। একদিকে যেরকম পেটের কথা, অর্থাৎ খাওয়া, বিনা পয়সায় চাল ডাল পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে মাথার উপর ছাদ, তার সঙ্গে সঙ্গে জল, তার সঙ্গে সঙ্গে রোজগারের জায়গা, সবটা যখন একসঙ্গে হয় না, মানুষ তখন বলে মোদি আছে, ঠিক আছে, মোদি আছে তাই হচ্ছে, মানে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তাই আমার মনে হচ্ছে মোদিকে হারানো আগামী কটা ইলেকশনও সম্ভব নয়। মানে মোদিজি যতদিন চাইবেন প্রধানমন্ত্রী হতে, তাকে সরানো কিন্তু খুব মুশকিল। তবে মোদিজিকে আমি সন্ন্যাসী রাজা বলি। জানি না এই সন্ন্যাসী রাজার আবার কখন মনে হবে থাক সব কিছু। ওই একটা কথা আছে না বাংলায়, রইল ঝোলা চললো ভোলা। কারণ এই মানুষটা সেই টাইপের মানুষ। আর এই মানুষটা পারে, তার কারণ হচ্ছে এই মানুষটার মধ্যে সব কিছু আছে। এই মানুষটা
সেখান থেকে গেছে যেখান থেকে শেখানো হয় আদর্শ দেশপ্রেম, যেখানে শেখানো হয় তেরা বৈভব অমর রহে মা হাম দিন চার রহে না রহে। তো সেই ভারত মাতার সুযোগ্য সন্তান নরেন্দ্র মোদী আরও 5 বছর থাকবে তো? আপনি কি বলছেন? আমি এই 24-এর কথা বলছি না, তারপরেও যদি তিনি আসেন থাকবেন তো? আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন। যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। আর একটা কথা বলি, এর পরে প্রতিবেদনটা অবশ্যই খেয়াল করবেন, খুব দরকার আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। এখনকার মতো আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।